রাজনৈতিক অবস্থা আপনি কিভাবে বর্ণনা করবেন? না, রাজনৈতিক অবস্থা একটা তো শাহবাগ কেন্দ্রিক ছিল। আচ্ছা, শাসক সরকার যেটা মনে করেছিল যে এর দ্বারা আমরা আমাদের পেছনের সমস্ত কিছুকে ভুলিয়ে দিব, এবং এটার একটা সুবিধা তারা নেবে যে বিরোধী দলকে হেনস্থা করার জন্য এইটাকে ব্যবহার করা। এবং এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে এটা সরকার যেভাবে দেখছে আসলে এটার পরিণাম যে সেভাবে হবে তা না, তাও অনেক সময় নাও হতে পারে। কারণ মানুষের আকাঙ্ক্ষা যখন বেড়ে যাবে, আপনি দেখেন আপনি যে বোতলে পানিটা খাচ্ছেন, এই পানির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ডেফিনেটলি আপনার বোতল কিন্তু ফেটে যাবে, আপনি এটাকে ম্যানিপুলেট করতে পারবেন না। তো ডেফিনেটলি মানুষের আশাগুলো কিন্তু তরুণ প্রজন্মের উপরে বৃদ্ধি পাচ্ছিল যে এখন তারা সুশাসনের কথা বলবে, এখন তারা পদ্মার কথা বলবে, এখন হলমার্কের কথা বলবে, এখন সাধারণ মানুষের দুর্দশার কথা। সবচেয়ে বড় জিনিস, আপনার প্রজন্ম চত্বর কেন হয়েছে? যখন আমাদের দেশে অশিক্ষিত লোকরা শিক্ষিত লোককে শাসন করছে, অসভ্য লোকরা সভ্য লোককে শাসন করছে, এবং সাধারণ মানুষের ভালো লোকদের বেঁচে থাকা এখানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে এই সমাজ কাঠামো এবং রাজনীতির ভিত্তিতে, সেখানে কিন্তু মানুষ নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা পাচ্ছিল না দীর্ঘদিন ধরে। এই দেখেন কোটি 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 আপনার যারা যুবক, তারা শেয়ার মার্কেটে মার খেয়েছে, তাদের কোনো কর্মসংস্থান নেই, কোথাও তারা কিছু করার নেই, এবং এই টাকাগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সমস্ত দলই, আজকে যে দলই আসুক না কেন, তাদের এজেন্ডা একটাই, কিভাবে ক্ষমতায় থাকবো, কিভাবে লুটপাট করব, এই টাকাগুলো কিভাবে বিদেশে পাচার করব। এবং জনগণের যে বড় ধরনের সমস্যা, জনগণের এম্পাওয়ারমেন্টটা, জনগণের ক্ষমতায়ন, এটার দিকে কিন্তু কেউ মনোযোগ দিচ্ছে না। তো একটা সময় তো মানুষের বিক্ষুব্ধ হওয়ার সুযোগ রয়ে গেছে। এটা কিন্তু এই বিক্ষুব্ধ হওয়ার একটা প্রতিচ্ছবি হচ্ছে তরুণ প্রজন্মের এই শাহবাগ চত্বর। আজকে যদি এটাকে আপনি কোনো কর্মসূচির নামে, ছড়িয়ে দেওয়ার নামে যদি এটাকে বন্ধ করে দেন, আমাদের দেশে দেখেন পদ্মা সেতু নিয়ে কত কথা হয়েছে, এই আবুলকে নিয়েও কত কথা হয়েছে, মুখে মুখে ছিল, আজকে সব হারিয়ে গেছে। ডেস্টিনি হারিয়ে গেছে, হলমার্ক হারিয়ে গেছে, ইলিয়াস আলী হারিয়ে গেছে। তো ইস্যুগুলোতে বেশি দিন মানুষের থাকে না কেন? মানুষের ইহলোকের জীবনে অনেক প্রবলেম রয়ে গেছে। এদেশে পানি নাই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মানুষের খাবার নাই, কর্মসংস্থান নেই, প্রতিনিয়ত ট্রাফিক জ্যামে মানুষ এদেশে নিগ্রহ ভোগ করছে, শিক্ষাক্ষেত্রে নিগ্রহ ভোগ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, ঘুষ, মানুষের কিন্তু নিঃশ্বাস নেওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। সেইখানে এই ইস্যুটাকে আপনি যদি বন্ধ করে রাখেন সাময়িকভাবে, এটা ডেফিনেটলি একটা স্বাভাবিক মৃত্যুর দিকে চলে যাবে। যাই হোক, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোন ধর্ম সম্পর্কে কটূক্তি করা যাবে না। জি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন, এটা উনি একটা স্টেটমেন্ট সুলভ কথা বলেছেন। অত্যন্ত প্রয়োজন ছিল আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা, যে গত কদিন ধরে আমরা যেভাবে দেখছি, যে দেখেন মোদি ভাই, 52 থেকেই যেটা শুরু হয়েছে আমাদের এই আঞ্চলিক এই দেশের রাজনীতিতে, যে ধর্মকে একটা প্রতিপক্ষ কিংবা অনুষঙ্গ হিসেবে কিন্তু আমাদের রাজনীতিরা ব্যবহার করে আসছেন। বিশেষ করে পাকিস্তানি বর্বররা যে কাজটা করেছিল, যে তাদের বর্বরতাকে ধর্মের লেবাস দিয়ে জায়েজ করার একটা চেষ্টা করেছিল, যার ফলে ইসলাম ধর্মটাকে কিন্তু তারা যথেষ্টভাবে ক্ষুণ্ণ করেছে। দেখেন বদরের যুদ্ধের বিষয়টা কত পবিত্র, আমাদের আল বদর শব্দটা, আল শামস কত পবিত্র, এই শব্দগুলাকে তারা কিন্তু কুলসিত করেছে। আজকে আবার সেই বিষয়গুলা কিন্তু আসছে, যে ধর্মকে এখানে নিয়ে আসা হচ্ছে। এবং শুধু তাই না, এই যে ধর্ম নিয়ে খেলা শুধু জামাত ইসলাম করছে তা কিন্তু না। এক পক্ষ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা করছে, আরেক পক্ষ ধর্মকে বাদ দিয়ে এবং ধর্মের বিরুদ্ধে গিয়ে কিভাবে আমি ধর্ম নিরপেক্ষতা দেখাতে গিয়ে ধর্মের ক্ষতি করছে। দুটাই কিন্তু ক্ষতি হচ্ছে মাঝখানে ধর্মের। যারা করছে তাদেরকে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই পরিস্থিতিতে যেভাবে কালকে প্রায় 4.5 লক্ষ মসজিদ থেকে আন্দোলনের কর্মসূচি দিয়েছে ইসলামী দলগুলা, এবং নতুন তরুণ প্রজন্মরা বলছে যে জুম্মার নামাজের পরে তারাও দোয়া করবে, প্যাগোডাতে দোয়া হবে, চার্চে দোয়া হবে, ভালো উদ্যোগ তারা নিয়েছে। এর মধ্যে প্রায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, অত্যন্ত একটা ফলপ্রসূ একটা বক্তৃতা দিয়েছেন উনি, এবং এটার বাস্তবায়ন আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। যে উনি যদি বলেন যে কেউ পার পাবে না, তাহলে পার না পেতে পারে সেই ব্যবস্থা উনি কি নিচ্ছেন, এবং এটার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। যেভাবে ধর্মকে কটূক্ষ করা হচ্ছে, এবং শুধু তাই না, রাজনীতির জন্য
কেউ হয়তো বাঁচার জন্য, কেউ হয়তো ক্ষমতা যাওয়ার জন্য, কেউ থাকার জন্য। এটা তো কাঙ্ক্ষিত না। এটা মুসলমানের দেশ, প্রত্যেকেরই কিন্তু মনের ভেতরে একটা চেতনার জায়গা রয়ে গেছে ধর্ম, একটা বড় একটা বিষয় ধর্ম। এবং আপনি দেখেন যুদ্ধ অপরাধী ইস্যুর চেয়েও কিন্তু অনেক বড় ধর্মদ্রোহিতার বিষয়, যে আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে কেউ অসম্মান করবে, আমার ধর্মকে কেউ অসম্মান করবে, এখানে কিন্তু সবাই তখন রাজনীতির বাইরে গিয়ে একটা জায়গায় চলে আসবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন ডেফিনেটলি একটা সময় পৌঁছে দিয়েছেন। এবং আমাদের তথ্যমন্ত্রীও যে কথা বললেন যে এই ব্লগগুলোকে উনি বন্ধ করে দিবেন এবং কাউকে এগুলোর সুযোগ দিবেন না, ডেফিনেটলি এই সময়টা খুবই জরুরি আমাদের জাতির, এই ক্রান্তিকালই বলা চলে। কারণ জাতিকে দুটা ভাগে ভাগ করে দেওয়ার একটা কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে, যেটা 71-এও করা হয়েছিল। যে আমাদের এই একতাটা যদি রাষ্ট্র থেকে, সরকার থেকে না হয়,